নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের পাঠ করে শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলিবাকের উপকথা উপন্যাসের দ্বিতীয় পর্বটি আপনাদের শুনতে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শুরু হচ্ছে হাঁসুলিবাকের উপকথা উপন্যাসের দ্বিতীয় পর্বটি। গল্প পাঠে আমি রিমা। আর্তনাদ করে উঠল বনোয়ারি। সেই দিন শেষ রাত্রে, তখন ভোরবেলা। ঘুমের ঘোরের মধ্যে আর্তনাদ করে উঠল বনোয়ারি। তার স্ত্রী গোপালীবালা চমকে জেগে উঠে তাকে ঠেলা দিয়ে ডাকলে, ওগো বলি, ওগো। ফাল্গুন মাসের শেষ, 20 তারিখ পার হয়ে গিয়েছে। কঠিন মাটির দেশ। এরই মধ্যে এখানে বেশ গরম পড়েছে। সন্ধ্যাবেলা বেশ গরম ওঠে, কিন্তু শেষ রাত্রে শীত শীত। বনোয়ারি বলে গা শিরশির করে। সমস্ত রাত্রি বনোয়ারির ভালো ঘুম হয় নাই। শেষ রাত্রে গায়ে কাঁথাটা টেনে নিয়ে আরামে একটু ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ বুবু করে চিৎকার করে উঠল। গোপালীবালা তাকে ঠেলে তুলে দিলে, ওগো, ওগো। বনোয়ারি ঘুম ভেঙে কিছুক্ষণ ফ্যাল করে চেয়ে রইল, তারপর উঠে বসল। গোপালীবালা জিজ্ঞাসা করলে, কি হয়েছিল? স্বপন দেখছিলা নাকি গো? এমন করে চেঁচালে কেন গো? সেও কাঁপছিল ভয়ে। একবার তামুক সাজ দেখি। কি স্বপন দেখলা বল দেখিনি? হ্যাঁ, এমন করে তরাসে বুবিয়ে উঠলে কেন গো? কর্তাই ছিলেন। হাত দুটো জোর করে কপালে ঠেকালে বনোয়ারি। কর্তা? শিউরে উঠল গোপালী। কর্তা। পিসির কথাই ঠিক গোপালী। একটু চুপ করে থেকে আবার বললে, লে শীঘ্রই তামুক সাজু, খেয়ে আটপৌরে পাড়া হয়ে তবে যাব নদীর ধারে। লইলে হয়তো ওদের কারোর দেখা পাবো না। বাবার পুজো দিতে হবে। আটপৌরে পাড়ার চাঁদা চাই। পরম কাহার আটপৌরে কাহার পাড়ার মাতব্বর, তার কাছে যাবে বনোয়ারি। বাঁশবাদে পুরোপুরি কাহারদের গ্রাম ঠিক নয়, ওই জাঙ্গল গ্রামেরই একটা পাড়া। তবে জমিদারি সেরেস্তায় মৌজা হিসেবে ভিন্ন বলে, ভিন্ন গ্রাম বলেই ধরা হয়। দুটি পুকুরের পাড়ে দুটি কাহার পাড়া, বেহারা কাহার এবং আটপৌরে কাহার। বেহারা কাহার পাড়াতেই চিরকাল লোকজন বেশি, প্রায় 25 ঘর বসতি। পূব দিকে নীলের মাঠের বড় সেচের পুকুর, নীলের বাঁধের চারপাড় ঘিরে বেহারাদের বসবাস। কোষকেঁদে বাড়ির বনোয়ারি বেহারা পাড়ার মুরব্বী। বেহারা কাহারেরা পালকি বয়। বনোয়ারির পূর্বপুরুষ এক কাঁধে পালকি নিয়ে এক কেরেশ পথ চলে যেত, কাঁধ পর্যন্ত বদল করত না। তাই ওদের বাড়িরই নামেই কোষকেঁদেদের বাড়ি। ওদের বংশটাই খুব বলশালী বংশ, লম্বা চওড়া দশাসই চেহারা, কিন্তু গড়ন পিটনটা কেমন যেন মোটা হাতের, অথবা গড়নের সময় ওরা যেন অনবরত নড়েছে। পালিশ তো নাই। বেহারাপাড়া থেকে রাশিখানেক পশ্চিমে আটপৌরে কাহারদের বসতি। গোড়ার বাঁধ বলে মাঝারি একটা পুকুরের পাড়ের উপর ঘর কয়েক আটপৌরে কাহার বাস করে। আটপৌরেরা পালকি কাঁধে করে না, ওরা বেহারাদের চেয়ে নিজেদের বড় বলে জাহির করে। খুব ভালো কথা ব্যবহার করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করে। বলে আটপৌরে হল অট্টপ্রহরী, অর্থাৎ অষ্টপ্রহরী। আসল অর্থ পাওয়া যায়
চৌধুরীদের বাড়ির পুরনো কাগজে। সেসব কাগজ এখন প্রায় উইয়ে খেয়ে শেষ করে এনেছে। উইয়ে খাওয়া কাগজের স্তূপের মধ্যে কিছু কিছু এখনো পুরো আছে। তারই মধ্যে 1225-26 সালের থোকা জমাওয়াসিল বাকি থেকে পাওয়া যায়। গোটা বাঁশবাদী মৌজাটাই ছিল পতিত ভূমি। ওখানে কোনো পুকুর ছিল না, বসতিও না। জাঙ্গল গ্রামে মোট মাঠ 10 ঘর বাস্তুর উল্লেখ পাওয়া যায়। সবাই তারা ছিল চাষি সৎকূপ। 1250 সালের কাগজে দেখা যায় এক নতুন জমাপত্তন নীলকর শ্রীযুক্ত মিস্টার জেনকিন্স সাহেবের নামে। সেই জমার মধ্যে সেই জাঙ্গলের যাবতীয় পতিতভূমি, তারই সঙ্গে গোটা বাঁশবাদী মৌজাটাই প্রায় অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। জাঙ্গলের পশ্চিম দিকে উঁচু ডাঙার ওপর এখনও কুঠিবাড়ির ধ্বংসাবশেষ এবং পুকুর বলে একটা দেখা যায়। ওই হ্রদের পুকুরের জল পাকা নালা বেয়ে এসে নীল পচানোর পাকা চৌবাচ্চাগুলি ভর্তি করে দিত। সেখানটা এখন জঙ্গলে ভরে গিয়েছে এবং ওইখানেই বুড়ো শুয়োরদের একটা উপনিবেশ গড়ে উঠেছে। বাঁশবাদী মৌজা বন্দোবস্ত নিয়ে সাহেবেরাই ওখানে পুকুর কাটায় এবং বাঁশবাদীর সমস্ত পতিতকে নীল চাষের জন্য হাসিল করে তোলে। সেই হাসিল করবার জন্যই এই কাহারপাড়ার লোকেরা বাঁশবাদীতে আসে। এসেছিল অনেক লোক, তার মধ্যে এই কাহার কয়েক ঘরই এখানে বসবাস করে। কয়েকজন পেয়েছিল কুঠি বাড়িতে চাকরি, লাঠি নিয়ে ঘুরতো ফিরত, আবার দরকার মতো সাহেব মহাশয়দের ঘর দৌড়ে কাজ করত। এই জন্য তাদের জমি দেয়া হয়েছিল এবং এখানকার প্রচলিত রীতি অনুযায়ী 24 ঘন্টার কাজের জন্য চাকরান ভোগী হিসেবে খেতাব পেয়েছিল অষ্টপ্রহরী বা আটপৌরে। বেহরা কাহারেরা নীলের জমি চাষ করত এবং প্রয়োজন মতো সাহেব মেমদের পালকি বইত। নীলের জমি সেচ করবার জন্য পুকুরটা কাটানো হয়েছিল বলে ওটার নাম নীলের বাঁধ, আর গোড়ার বাঁধ নামটা হয়েছে অর্থাৎ গোড়া সাহেবদের বাঁধ বলে। পুকুরটা জল ভালো। ওই পুকুরে সেকালে কারও নাম্বার হুকুম ছিল না। ওখান থেকেই যেত সাহেবদের ব্যবহারের জল। মধ্যে মধ্যে কুঠিয়াল সাহেবদের কাছে সমাগত বন্ধুবান্ধব গোড়া সাহেবেরা এসে স্নান করতে নামত। স্নান করত নাকি উলঙ্গ হয়ে। সেই আমল থেকে কাহারদের কয়েকটা ঘরে রূপ এসে বাঁধা বেঁধেছে। পরম কাহারদের গোষ্ঠীটার রঙই সেই আমল থেকেই ধবধবে ফর্সা। সুচাঁদ পিসির কর্তা বাবা অর্থাৎ বাবার বাবার রং একেবারে সাহেবদের মতো ছিল। সুচাঁদ পিসির রঙও ফর্সা। মেয়ে বসন্ত খুব ফর্সা নয়, কিন্তু ওর মেয়ে পাখি তো একেবারে হলুদমণি পাখি। চৌধুরী বাড়ির কর্তার ছেলে অকালে মরে গেল মদ খেয়ে, নইলে যুবতী পাখির এখনকার মুখের সঙ্গে তার মুখের আশ্চর্য মিল দেখা যেত। তেমনি বড় বড় চোখ, তেমনি সুঢাল নাক, চুলের সামনেটা পর্যন্ত তেমনি ঢেউ খেলানো। চৌধুরী কর্তা আজও নিঃস্ব বটে, তার উপর হাড়কিপনও বটে। তবু তিনি বসন্তের মেয়ে পাখিকে মায়া মমতা করেন। বসন্তের ও বাড়ির সঙ্গে সম্বন্ধ আজও ঘোচে নাই। সে আজও ও বাড়ি যায়, খোঁজ খবর করে, দুধের রোজ দেয়, কিন্তু টাকার তাগাদা করে না। এই চৌধুরী কর্তার বাবার বাবা ছিলেন সাহেবদের নায়েব। তিনি নাকি ছিলেন লক্ষ্মীমন্ত পুরুষ, আর তেমনি নাকি ছিলেন জবরদস্ত জাহাবাজ ব্যাটা ছেলে। তার দাপে নাকি বাঘে বলদে এক ঘাটে জল খেত। তাকেই দয়া করেছিলেন এই বেলবনের মহারাজ, যিনি নাকি এখানে কর্তা বলে পরিচিত। গেরুয়া কাপড় পরে, খড়ম পায়ে, দণ্ড হাতে, গলায় রুদ্রাক্ষ আর ধবধবে পৌতের শোভায় বুক ঝলমলিয়ে ন্যাড়া মাথায় যিনি রাত্রের চারদিকে ঘুরে বেড়ান। চন্দনপুরের ভদ্রলোকেরা বলে কথাটা নেহাতি কাহারদের রচনা করা উপকথা। আসল কথা, কুঠি সব জায়গায় যেমনভাবে গড়ে উঠেছে এখানেও তেমনইভাবে গড়ে উঠেছে। তবে কোপাইয়ের বান আর কুঠি গড়ে উঠেছে একসঙ্গে।
সেই সময় কুঠিয়াল সাহেবদের খারাপ সময় চলছিল, কারবার উঠিয়ে দেবার কথা হচ্ছিল। সেই সময় হঠাৎ একদিন রাত্রে কোপাই ভাসল। তেমন ভাষা কোপাই নাকি কখনো ভাসে নাই। সে বান কুঠিবাড়ি পর্যন্ত ডুবে গিয়েছিল। লোকে বলে সাহেব মেম সেই বানে ভেসে গিয়েছে, কিন্তু সুজাত পিসি যে কথা বললে সেইটাই হলো আসল কথা। সেই কথাটাই বিশ্বাস করে বনোয়ারি। ওই কর্তার কথা অমান্য করতে গিয়েই সাহেব মহাশয় মেমকে নিয়ে তলিয়ে গেল ঘোড়ন চাকির মধ্যে পড়ে। নইলে সাহেব মেম যারা 7 সমুদ্র পার করে ভাসতে ভাসতে আসে, তারা কোপাইয়ের বানে মরে যাবে? কর্তার লীলা, কর্তার ছলনা সব। চৌধুরী কর্তা দেবতার দয়ায় শুধু যথের ধনই পেলেন না, সাহেব কোম্পানির তামাম সম্পত্তিও পেয়ে গেলেন জলের দামে। কর্তার ইচ্ছেই কর্ম। চৌধুরী কর্তাদের আমলে কাহারেরা বেহারাদের কাজ করেছে। চৌধুরীদের পালকি ছিল 2খানা, ডুলি ছিল 4খানিক। 8 পৌরেরা তাদের বাড়িতেও 8 পৌরের কাজ করেছে। পুরনো কথা যাক, আজকের কথাই বলি। বনোয়ারি পরমের বাড়ি এসে দেখলে এই ভোরবেলা পরম বেরিয়ে গেছে। পরমের বউ কালো শশী এই গায়েরই দৌহত্রী, 8 পৌরেদের গোড়াচাঁদের বেটির বেটি। এই গায়েই মানুষ হয়েছে কালো শশী। গোড়াচাঁদের ছেলে ছিল না, বড় মেয়ের মেয়েকে নিয়ে মানুষ করেছিল। সুতরাং কালোর শশীর সঙ্গে কথা বলতে বউ মানুষের সঙ্গে কথা বলার সংকোচ ছিল না। তার উপর এককালে বনোয়ারির সঙ্গে তার নাকি মনে মনে রং চুই চুই এমন অবস্থাও হয়েছিল। সে অনেক কথা। কাহার কন্যে কালো শশীর জন্য সেকালে বোধ হয় দেবতারাও পাগল হয়েছিল, কিন্তু তার মন কেউ পায় নাই। পেয়েছিল বনোয়ারি। কিন্তু হাই রে নিকন, 8 পৌরে কাহার কন্যে বেহারা কাহারদের ঘরে আসে কি করে? হাই রে নিকন। সেদিনের কথা মনে পড়লে বনোয়ারির এই বয়সেও বুকের ভেতর তোলপাড় করে ওঠে। রাত্রে উঠে দুজনে গিয়ে মিলত কোপাইয়ের কুলে। গান গাইত কালো শশী, আকাশে উঠত চন্দন শশী। 8 পৌরে পাড়ার ঘোড়ারা পাহারা দিত। বনোয়ারিকে পাকড়াও করবার জন্যে তাদের সে কি চেষ্টা, কিন্তু লবডঙ্কা একদিনও ধরতে পারেনি তারা। বনোয়ারি হাসত আর গান করত, শুরু করে চলে যাবে গিরগিটির মতন। চোখে চোখে রাখবে কতক্ষণ। ওরা আঁকে বাঁকে জ্বলত। ওদের সর্দার পরম পথে ঘাটে ছুতোনাতা করে ঝগড়াও করত। কতবার যে 2-4টে করে চর কিল আদান প্রদান হয়েছে পরমের সঙ্গে তার ঠিক নাই। শেষে পরমের হাতে পড়ল কালো শশী। কপাল কালো শশীর, পরমের হাতে পড়ে ওরা দুর্গতির শেষ নাই। কালো বউকে বিয়ে করে পরম ভালোবাসলে এক ভিন জাতির কন্যেকে, তার উপর মন্দর সঙ্গে মিশে ধরলে ডাকাতি। কালো বউ মনের হাঁকে বাঁকে চন্দনপুরে রেজা খাটতে গিয়ে নিজেকে নিয়ে ছিনিমিনি খেলতে লাগলো। পরমের দীপান্তরের সময় চন্দনপুরের বাবুদের বাড়ি ঝি বৃত্তি করলে, আর বাবুদের চাবরাশি সিংহীর অনুবর্তী হয়ে রইল। পরম দীপান্তর থেকে ফেরার পর কালো শশী গায়ে এসেছে। কালো শশীর অনেক দুর্নাম, অনেক কলঙ্ক। মানুষটা যত বড় তার চেয়েও তার কলঙ্ক আরও বেশি বড়। আজ কালো বউ একগাল হেসে সাদরে অভ্যর্থনা করে বলল, কি ভাগ্যি, সকালের তোমার মুখ দেখতে পেলাম। বসো পরম দাদা। গেল কেমনে? তাই কও, দাদার তরেই আইছিলে তাহলে। হাসালে কালো শশী, সে তো তোমার এই খানিক আগেই বেরিয়ে গেল। ওই হুকোর মাথায় কলকিতে আগুন নেভে নাই এখনো। খাও কেনে তামুক। কি বিপদ দেখো দেখিনি। কেন, বিপদটা আবার কি হলো? বসো, আমার সাথে খানিক গল্প করো নিশ্চিন্দি। মুখে কাপড় দিয়ে হাসতে লাগলো কালো বউ।
বলি, হাসি তোমার আসছে কেন? তোমাকে দেখে হাসি হাসবো না কেন? বলি, কাল আতে সজনে কালে শীষ শোনো নাই? কালো বউ এবার শঙ্কিত হয়ে উঠল। হ্যাঁ, তা শুনেছি ভাই, তবে তবের ব্যাপারটা হলো রাত্রির অন্ধকার কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভাবনাটা কালো বউ ভুলে গিয়েছে। বনোয়ারি এবার বসল, কোটা হাতে টানতে টানতে সবিস্তারে কালো শশীকে বললে করালির কুকুরটার রোমাঞ্চকর ভয়ঙ্কর মৃত্যুর কথা। বললে, তোমাকে বলবো কি ভাই, একেবারে মুখে রক্ত তুলে মাথা আছড়ে মরে গেল। শেষকালে হলো কি, মুখের কাছ থেকে হুকোটা সরিয়ে ধরলে বনোয়ারি, তার চোখে মুখে ফুটে উঠল অপরিসীম আতঙ্ক। গায়ের রোমগুলো কাটার মতো খাড়া হয়ে দাঁড়িয়ে উঠল। কালুশশী মুখে হ করে শুনছিল, তাতে আটা নিয়ে সে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। বনোয়ারি বললে, কুকুরটার চোখ ফেটে যাওয়ার কথা। বললে, ফোসকার মতো ফুলে উঠে ফোসকাটা ফেটে গেল আর গল গল করে রক্ত। শিউরে উঠল কালুশশী। ও মা গো! বনোয়ারি বললে, তাই এছিলাম পরম দাদার কাছে, বিধিবিধান তো করতে হবে। তা হবে বই কি, কর্তার আশ্রয়ে বাস করে কর্তার কোপে পড়ে বাঁচব কি করে? সেই তো। তা তোমার কি করছো কি? আমরা? হঠাৎ কালুশশী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠিল তার স্বামীর ওপর। আমার কপালে ঝাঁটা আর তার কপালে ছাই, বুঝলা দেওর? তার কপালে ছাই, এ পাড়ার অদৃষ্টটাই মন্দ, বুঝলে না? মাতব্বর যদি মাতব্বরের মতো না হয়, দশের জন্য না ভাবে, সে কি আর তুমি ভাই? সে হলো ফড়ো মাঠ পৌড়ে। অতদিন নিজের ভাবনা জমি পয়সা, আর ওই পয়সাই জমি। কাল আতে সবই শুনেছে শীষ, সবাই ভয় পেয়েছে। কিন্তু কি হবে, মাতব্বর গেল চন্দনপুরে বড় বাবুদের কাছারিতে। তামাম সাহেবডাঙ্গা কিনেছে বাবুরা, শুনেছ তো? চমকে উঠল বনোয়ারি। কথাটা তার কাছে একটা মূল্যবান কথা। সে প্রশ্ন করলে, সকালে উঠে সেইখানেই গিয়েছে বুঝি? আবার কোথায় বলবো কি দেওর, আতে স্বপন দেখে কথা কয়, বিড়বিড় করে ওই কথা, নমাঞ্জলি, সেচের জল দে, কেটে দে, কোদালে করে মাথা কুপিয়ে দেব, এই কথা। বনোয়ারি অত্যন্ত অন্যমনস্ক হয়ে গেল। চন্দনপুরে বড়বাবুরা রাস্তুল্য রোগ, মস্ত কয়লার ব্যবসা। তারা হঠাৎ জমির উপর নজর দিয়েছেন। পতিত জমি যেখানে যা আছে, চাল কিনে চলেছেন। জমি কাটাবেন, কতক নিজেরা কাটিয়ে চাষ করবেন, কতক প্রজাবিলি করবেন। পরম দাদা ভারী বুদ্ধিমান লোক, খোঁজ খবর অনেক রাখেন। সে ঠিক গিয়ে হাজির হয়েছে বাবুদের দরবারে। আর সে কি করছে না, ছি ছি ছি। বনোয়ারির সমস্ত বৈশেষিক কাজগুলো মনে পড়ে গেল। জাঙ্গলে মনিব বাড়ি যেতে হবে, ধান পেটানো শেষ হয়ে গিয়েছে, এখনো বছরের দেনা পাওনার হিসেব হয় নাই। সেখানে একবার যাওয়া উচিত। তারপর একবার যাবে চন্দনপুর, যেতেই হবে। কালো বউয়ের কথাগুলো বনোয়ারির কানে আর যাচ্ছেই না প্রায়। কালুশশী বলেই চলেছিল, পাশে আমি যদি যে একটা মানুষ শুয়ে থাকি, তা অসুখ বিসুখ কি দেহ খারাপ হলে যদি কাতারে কাতারে মরেও যায়, তবু তার ঘুম ভাঙে না। বললে বলে কি জানো? বলে নাক ডাকে, তাতেই শুনতে পায় না। সে নাক ডাকা যদি শোনো। কালুশশী মুখ কাপড় দিয়ে হাসতে লাগলো। বনোয়ারি হঠাৎ উঠে পড়ল, হুকুটা ঠেসিয়ে রেখে দিয়ে বললে, আমি ভাই তাহলে উঠলাম। বসো বসো, আর একবার না হয় তামুক সেজে দিই। আমারও তো কাজকর্ম আছে ভাই, মুনিব বাড়ি যেতে হবে। তা পরে থেমে গেল বনোয়ারি। চন্দনপুর যাওয়ার অভিপ্রায়ের কথাটা আর বললে না সে। হাজার হলেও কালুশশী পর। কালুশশী তার মুখের দিকে চেয়ে হেসে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আক্ষেপের একটা শব্দ করে বললে, হারে হারে, সব পুরুষই এক, ওই কাজ আর কাজ। মুখে এক বিচিত্রতার অভিব্যক্তি ফুটে উঠল। বনোয়ারি একটু অপ্রস্তুত হলো। সে হাসতে চেষ্টা করে বলল,
তা ভাই, কাজ করলেও সে তো তোমারই সবই জন্য করছে, রোজগার করে সমর্পণ তো তোমাদেরই হাতেই। বলতে বলতে সে বেরিয়ে গেল পরমের বাড়ি থেকে। নইলে এ কথাতেও কালু শশীর কথায় ছেদ পড়বে না। কাজ অনেক, বনোয়ারির একদণ্ড বসে থাকলে চলে? ভাই কালু শশী, তোমাকে ভালো তো পারি, কিন্তু উপায় কি? রঙের ছাপ একবার মনে লাগলে আর কি ওঠে? হোক না সে এক যুগ পর দেখা, হলেই দুজনের ঠোঁটে হাসি ফোটে। ওই রংটাই ওই রকমই হলো পাকা। একবার লে ঘষে ঘষে হিয়ে ক্ষয়ে ফেললেও ওঠে না। কিন্তু যার উপায় নাই, তার জন্য কেঁদে কেটে মন খারাপ করেই বা লাভ কি? তোমার মায়ের বাপ যে তখন বেহেরা কাহার বলে তোমাকে দিলে না বনোয়ারির হাতে? আর পরমের সঙ্গে যখন তোমার বিয়ে হয়ে গেল, তখন বনোয়ারি আর হেসে দুটো কথা কয় করবে কি করে? আর তেমন জাতির মানুষ বনোয়ারি নয়। কর্তব্য ধর্ম বলে একটা কথা আছে, একটা পাড়ার মাতব্বর সে। হরিবোল হরিবোল। প্রভু, তুমি বনোয়ারিকে বাঁচিও। বাঘ শুয়োর সাপ ছড় বান এসব থেকে বাঁচতে বলে না বনোয়ারি, বনোয়ারিকে তুমি এসব অন্যায় কারণ থেকে বাঁচিও। কাজ অনেক। পাড়ার ফিরে সুজাত পিসিকে বলতে হবে যেন প্রতি বাড়ি ঘুরে পুজোর চাঁদা আর চাল তুলে রাখে। যে মেগুলান ঘুটে মাথায় করে দুধ নিয়ে চন্দনপুর যাবে, দুধ ও ঘুটে বেচে তারপর সারাদিনটা সেখানে বাবুদের ইমারতে মজুরিনি খাটবে, তাদেরও বলে দিতে হবে অবসর করে যেন কাছারিতে পরমের সঙ্গে দেখা করে সকাল সকাল তাকে বাড়ি ফিরতে বলে। যদি তার চন্দনপুরে যাওয়া আজ নাই হয়, মুনিব বাড়িতে যদি আটকে যায় কোনো রকমে, সেজন্য এই ব্যবস্থা ঠাউরালে সে। মুনিব বাড়িতে তো কোনো রকমের অভাব নাই। খামারটা সাফ করো, নয়তো কাঠের গুঁড়িটা থেকে কয়েকগুলোন কাঠ ছড়িয়ে দিয়ে যা, নয়তো গরুর জাপ খাওয়া ডাবরগুলো গায়ে মাটি লেপন দে। নিদেন কলার ঝাড়ের মধ্যে পুরনো এঁটে পড়েছে, খুঁড়ে তুলে ফেলো। আর হিসেবে বসলে তো একবেলা। আটপৌরে পাড়া থেকে নিজেদের পাড়ায় ফিরে প্রথমে তাকে দাঁড়াতে হতো করালির বাড়ির উঠোনে। করালি উঠোনে একটা গর্ত খুঁজছে, আর পাখি করালিকে তিরস্কার করছে। পচে গন্ধ উঠবে যে। করালি মাটি কুপিয়েই চলেছে। ছোড়াটার দেহখানা শক্ত বটে, আচ্ছা জোয়ান হয়ে উঠেছে। এরই মধ্যে শরীরে, বিশেষ করে বুকের, পিঠের, হাতের, পায়ের পেশিগুলো ফুলে উঠেছে। তার উপর ঘেমেছে, চকচক করছে সর্বাঙ্গ। আজ রবিবার, ছোড়ার ছুটি, তাই চন্দনপুরে না গিয়ে কালুয়া কুকুরটার জন্য সমাধি খুঁড়তে আরম্ভ করেছে। পাখি চেঁচিয়েই চলেছে। কথা শুনছিস না কানে যাচ্ছে না? চেঁচাস না মেলা বকবক করে। করালি মাটি কোপাতে কোপাতেই সংক্ষিপ্ত উত্তর দিল, কালুয়া কুকুরটাকে সে এইখানেই সমাধিস্থ করবে। কালুয়ার হাড় মাছ যে চিল শুকুনে শেয়ালে ছিঁড়ে খাবে, সে করালি সহ্য হবে না। বাড়িতে টেকা দায়ী হবে, ভাতের গেরাস মুখে তুললে বমি আসবে, বদ ঘেরানে। তা তোর কি, আমার বাড়ি আসিস না তুই? ওরে মুখ পোড়া, ওরে নেমাখারাম, তোর মতো নেমাখারাম বজ্জাত কেউ আছে নাকি? বলে যে সেই আর যার লাগে মুড়ি, তার ঘা সইতে নারি, তাই তোর বৃত্তান্ত। তা আমার ঘেরান না লাগুক, আমি তোর বাড়িতে নাই আসি। নসু দিদিও তো মানুষ, সে থাকতে পারবে কেনে? বনোয়ারি করালির বাড়ি না ঢুকে পারলে না। বনোয়ারিকে দেখি পাখি বলে উঠল, ওই দেখো মামা কি করছে দেখো, বাড়িতে কুকুর পুতবে, সমাজ দেবে, বারণ করো তুমি। নসু দিদি নাই, ও যা খুশি তাই করছে। বনোয়ারি বললে, এই বলি কি হচ্ছে কি? বাড়ির উঠানে ভাগার করে কে? তুই কি খ্যাপা না পাগল? করালির ট্যামনার কোপে মাটিতে একটা ফাট দেখা দিয়েছিল। ফাটলে ট্যামনার চার দিয়ে সেই মাটির একটা চাপ ছাড়বার চেষ্টা করছিল, পাতে দাঁত টিপে, প্রাণপণ শক্তি প্রয়োগ করে। সে কোনো উত্তর দিলে না। পাখি বললে, আবার বলছে কুকুর পুঁতে যাবে বাঁশবের খুঁজতে। বাঁশবের খুঁজতে? বিস্ময়ের সীমা রইল না বনোয়ারির। হ্যাঁ,
কিসে শীষ দেয়, কিসে মেরেছে ওর কালুয়াকে তাই খুঁজে দেখবে। সর্বনাশ! হে ভগবান, হে বাবা কর্তা ঠাকুর, তোমার লীলাখালার নিবাকরণ করতে চাই ছেঁড়া। একের পাপে 10 নষ্ট হবে। মুহূর্তে সে ক্রুদ্ধ হয়ে উঠল। করালি! করালি এই আওয়াজ শুনে চমকে উঠল। ট্যামনাটা ছেড়ে দিয়ে লাফিয়ে খানিকটা সরে দাঁড়ালো। ঘুরে তাকালে সে বনোয়ারির দিকে। বনোয়ারি এই কণ্ঠস্বরকে কেউ উপেক্ষা করতে পারে না। বনোয়ারি সহজে অত্যন্ত ভালো মানুষ। পাড়ার মাতব্বর হলেও মাতব্বরির কচ নাই, কোনো অহংকারও নাই। হাসি খুশি, নাচ গান, মিষ্টি কথা নিয়েই আছে। কারোর সঙ্গে কারো ঝগড়া বিবাদ হলে দুজনকে বুঝিয়ে সুঝিয়ে গায়ে পিঠে হাত বুলিয়ে ব্যাপারটা মিটিয়ে দেয়। দেখে মনে হয় গরজ যেন বনোয়ারিরই। কিন্তু আর এক বনোয়ারি আছে, কাল কস্মিনে সে দেখা দেয়। সে দেখা দেয় দেবার আগেই প্রথমে সেই আওয়াজ খুলে সাড়া দেয়। সেই বনোয়ারি জাগছে। সে বনোয়ারি জাগলে বিদ্রোহীকে তৎক্ষণাৎ অসুরের মতো শক্তিতে আক্রমণ করে মাটিতে ফেলে বুকে চেপে বসে। বাঁ হাতে গলা টিপে ধরে, ডান হাতে টেনে ধরতে চেষ্টা করে জিভ। তখন 5-7 জন জোয়ান ভিন্ন সেই বনোয়ারিকে টেনে সরানো যায় না। বনোয়ারির চোখ লাল হয়ে উঠেছে। সে এগিয়ে আসতে আরম্ভ করলে করালির দিকে। পাখি এবার সামনে এসে ভয়ার্ত স্বরে বললে, না মামা না, আর এসব সে করবে না। করালি স্থির, কিন্তু দাঁড়িয়ে রইলে। স্থির দৃষ্টিতে বনোয়ারিকে দেখছে। মুহূর্তে চোখে ফুটছে শঙ্কা, আবার পর মুহূর্তে জ্বলে উঠছে বেদেবাহ। বনোয়ারি পাখিকে ঠেলে সরিয়ে দিলে। পাখি পেছন থেকে তার হাত ধরতে চেষ্টা করলে, মামা মামা তুমি। বনোয়ারি নীরবে এগোচ্ছে, কিন্তু নিরুপায় হয়ে সে ছুটে বেরিয়ে গেল। পাখি, ও দিদি, ও দিদি। দিদি অর্থাৎ সুচাঁদ। এই সময় সুচাঁদই পারে বনোয়ারির সামনে দাঁড়াতে। বনোয়ারি উত্তরোত্তর ক্ষেপে উঠেছে। এমনভাবে আজ কেউ তাকে অপমান করে নাই। সে এগিয়ে চলল, কিন্তু করালি স্থির হয়ে দাঁড়িয়ে। করালি কিন্তু শেষ পর্যন্ত আর দাঁড়িয়ে থাকতে পারবে না। হঠাৎ যেন সাহস তার ভেঙে পড়ল। মুহূর্তে সে লাফ দিয়ে উঠানের বেড়াটা ডিঙিয়ে ওপাশে ছুটে পালালো মাঠে। বনোয়ারি খানিকটা ছুটল, কিন্তু বয়স হয়েছে বনোয়ারির, ছুটলে হাঁপ ধরে। এমনকি পালকি কাঁধে সওয়ারি বহনের অভ্যস্ত চালে কাঁধ বদল করে মাঝে মধ্যে বিশ্রাম নিয়ে 10 ক্যারেট হাঁটতে পারে, কিন্তু এমনভাবে ছুটতে আর পারে না। থামতে হলো বনোয়ারিকে। ওদিকে গায়ের ধারে দাঁড়িয়ে সুচাঁদ পিসি হাঁকছে। ছেলে মেয়ে সব জমে গিয়েছে। প্রহ্লাদ রতন এগিয়ে আসছে। বনোয়ারি অগত্যা ফিরল। যাক, হারামজাদার বাচ্চা এখন যাক, কিন্তু যাবে কোথা? ফিরতে হবে না, ফিরতেই হবে। কার এলাকায় ফিরবে? ফাল্গুন মাসের সকালবেলা, তাই কাহারদের বাড়িতেই ছিল। কাহার পাড়ায় কাজকর্মের চাপ এখন কম। মাঠে খেতে কাজকর্ম এখন বন্ধ। খামারে ধান মাড়াই শেষ হয়ে গিয়েছে। রবি ফসলের পালাও প্রায় শেষ। গমও কারো পেকেছে, কারো পাকতে শুরু করেছে। ছোলা, মুসুর, সর্ষে এসবের ওই অবস্থা একই। আলুর জমির কাজও এখন আর নাই, কেবল তুলতে বাকি। চৈত্রের প্রথমে থেকে এক দফা ভিড় লাগবে আবার। কারো কারো আখ আছে, নাবি চাষের আখ, সেও মারাই হবে চৈত্র মাসে। এখন একমাত্র কাজ মুনিব বাড়ির দেনা পাওনার হিসেব। সেই হিসেব মুনিবদেরই হাতে। কাজেই পুরুষেরা সকালে বাড়িতেই ছিল, তাই রক্ষে হলো। প্রহ্লাদ রতন বনোয়ারি সমবয়সী। ওরা এগিয়ে এসে বনোয়ারির হাত ধরে ফিরিয়ে নিয়ে গেল। প্রহ্লাদ বললে, করালির বিহিত যদি না হয় অতন, তাহলে তো কাণ্ড খারাপ। কেউ আর কাউকে মানবে নে। রতন বললে, তাহলে গ্রামের পিতুল নাই, একেবারে ধ্রুব কথা। বনোয়ারি কোনো কথা বললে নে। সেদিক দিয়ে ওরা পাড়ায় ঢুকল। সেদিক দিয়ে নিমতলে পানুর ঘর সামনেই পড়ল। পান্ত নিমতলার পশ্চিম দিকে ছায়াটি যেখানে পড়ে, সকালবেলা সেইখানেই তালপাতার চাটাই বিছিয়ে তামাক সেজে মাতব্বরদের অভ্যর্থনা করলে। বস বনোয়ারি দাদা, অতন দাদা, পেল্লাত খুঁড়ো, বস, তামুক খাও। একে একে জুটল সকলেই। সুচাঁদও এসে দাঁড়ালো। বললে, বেশি আগ করি নে বাবা বনোয়ারি,
ঘোড়াটাকে এনে তোর পায়ে ফেলে দিচ্ছি আমি। বনোয়ারি এতেও কোনো কথা বললে না। সুজাত বললে, আমার হয়েছে এক মরণ, বুঝলি বাবা। এই বুড়ো বয়সে হারামজাদি বেটি নিয়ে এক বড় বিপদ। গলায় কাটা বিচ্ছে, সে কাটা ওঠেও না, নামেও না। তাই সর্বনাশের করালি ছাড়া ত্রিভুবন খাঁ খাঁ করছে। বুড়ির সে হাত নাড়া দেখে এবার সবাই হেসে উঠল। শুধু হাত নাড়াই নয়, খানিকটা সে নেচেও নিল বুড়ি। সে দেখে বনোয়ারির মুখও এবার অল্প একটু হাসি দেখা গেল। পানুর ঘরের ভেতর থেকে একটা পাঁঠার কান ধরে টেনে এনে বললে, এই দেখ বনোয়ারি দাদা, এইটি কাল আতে এসেই আমার স্ত্রী পুরুষে এইটিকে কর্তার পুজোয় দেব ঠিক করেছি। এইটি তোমার সবচেয়ে বড়, আর গায়েও বেশ আছে, বেশ তাজালো পাঠা। বনোয়ারি পিঠার গায়ে হাত বুলিয়ে মেরুদণ্ডটা টিপে দেখে বললে, বেশ, সাবধানে যতন করে আখিস বাবু, দুটো দিন। পুজো পরশুই দেব, শনিবার আছে, বারও পাবে। অতন বললে, আটপৌরে পাড়ায় বলবে নে। বনোয়ারি ঘাড় নেড়ে হতাশা প্রকাশ করে বললে, তবে আর মেজাজ খারাপ হলো কেন? সকালে সেই ধর পেত্থম কাক কোকিল ডাকতে ঘুম ভেঙেছে, সমস্ত রাত ভাবনায় ঘুম হয় নাই। ভোর আতে চোখ লেগেছিল খানিকটা তোমার, সঙ্গে সঙ্গে স্বপন হয়ে গেল। দেখলাম যেন কর্তা এসে দাঁড়িয়েছেন মাথার ছিওরে। বুবু করে ঘুম ভেঙে গেল। উঠলাম, উঠেই গেলাম পরমের বাড়ি। তা পরম সে ভোরেই বেরিয়েছে। তা বলে এলাম কালো বউকে, বলি, বলো পরম এলে। অতন প্রহ্লাদ দুজনেই একটু হাসলে বনোয়ারির মুখের দিকে চেয়ে। মজলিসের সকলে স্ত্রী পুরুষ সকলে হাসলে, তারা অবশ্য গোপন করে হাসলে। বনোয়ারি অনুভব করতে পারলে গুপ্ত হাসির ধারাটা সরস্পর্শটুকু। সে কথাটাকে ঘুরিয়ে দেবার জন্যে বললে, সে গিয়েছে তোমার চন্দনপুরে বাবুদের বাড়ি। বাবুরা নাকি গোটা সাহেব ডাঙ্গা কিনেছে, ডাঙ্গা ভেঙে জমি করবে, খানিকটা আধিক জমি বিলিও করবে শুনলাম। সঙ্গে সঙ্গে সবার মন ঘুরে গেল। বনোয়ারিও কালো বউয়ের কথা থেকে লুব্ধ হয়ে ছুটল জমির দিকে। এটা একটা খবর বটে। নীলকুঠি সাহেবদের সেই ডাঙাটা, যেখানে বন্যা থেকে বাঁচবার জন্য তারা ঘর দৌড় করেছিল, কুঠি করেছিল, সেই ডাঙাটা ভেঙে জমি হবে, বিলিও করবে কিছু জমি, এবং তাদেরই একজন সে জমি বিলি নেবার জন্য ভোরবেলায় গিয়ে ধর্ণা দিয়ে বসে আছে। মুহূর্তে সকলেই চঞ্চল হয়ে উঠিল। জমি জমি! বনোয়ারি বললে, আমি একটা কথা ভাবছিলাম, শুনছ অতন ভাই, পেল্লাদ খুড়ো? রতন প্রহ্লাদ উৎসুক হয়ে বনোয়ারির মুখের দিকে চেয়ে বসেই খানিকটা কাছে এগিয়ে এলো। কি বল দেখিনি? কথা কিন্তু সকলেই বুঝতে পেরেছে। এক ছাপ ছোলা কলায় যখন ভিজে ফুলে ওঠে, তখন যেমন সবগুলো ছোলা থেকে অঙ্কুর বার হয়ে মাটি ফাটিয়ে ওপরের দিকে একসঙ্গে ওঠে, তেমনিভাবে এই খবরের অন্তর্নিহিত আশার সরসতায় সকলে কাহারের অন্তর থেকে একের পর এক আকাঙ্ক্ষার অঙ্কুর একসঙ্গে বেরিয়ে আসতে চাইছে। কাছাকাছি বসে পরস্পরের মনের খবর পরস্পরের মুখের দিকে চেয়ে পরস্পরকে ছুঁয়ে বেশ স্পষ্ট বুঝতে পারছে। কিন্তু তবু কথাটা বনোয়ারির কাছ থেকেই আসা ভালো। বনোয়ারিও কথাটা বলাই ভালো। কথাটা একদিন প্রকাশ পাবে, এবং নিজে জমি নিয়ে সে যদি কথাটা কাহারদের কাছে গোপন করে রাখে, তবে সেটা তার অধর্ম হবে এবং মাতব্বরের যোগ্য হবে না। সে বললে, আমাদের সব চল কেনে চন্দনপুর? জাঙ্গলের সাহেবডাঙ্গার জমি তো তোমার ধরগার চেয়ে কম লম্বা নয়, সেরিস্তায় 300 বিঘের ডাক। আমরা সবাই মিলে 2 বিঘে 1 বিঘে করে লি। বনোয়ারি সকলের মুখের দিকে তাকালে। সবাই উদ্গ্রীব হয়ে উঠেছে, চোখগুলি জলজল করছে, কয়লার মুখের মধ্যে পড়া আগুনের ফিনকির মতো। কি বলো? সুজাত ব্যাপারটা ঠিক বুঝতে পারে নাই। সে দূরে দাঁড়িয়ে সব বিষয়ে লক্ষ্য করলে করালির আচরণের সকল বিরক্তি এবং রাগ মুছে গিয়ে সকলের মুখে হঠাৎ যেন একটা প্রসন্ন দীপ্তি ফুটে উঠিল। কোন এক বিস্ময়কর সংবাদ, যার মধ্যে সর্বজনীন প্রসন্নতার কারণ লুকিয়ে আছে। তার উপর বনোয়ারির কথা বলবার ভাবের মধ্যে একটা সলা পরামর্শ করার ভঙ্গিও সে দেখতে পেলে। এগিয়ে এসে সে বললে, কি কি রে বনোয়ারি, কি বলছিস তোরা?
প্রহ্লাদ হেসে বললে, লাও ঠেলা, এখন ঢাক ঢোল বাজিয়ে পাড়া গোল করে বলো। সুজাত তার মুখের দিকে চেয়ে বললে, মস্করা করছিস আমার সঙ্গে পেল্লাদ, মুখ পড়া ছুঁচো। শুনতে না পেলেও বক্তার মুখের দিকে তাকিয়ে মুখ পড়া এবং মুখভঙ্গি দিয়ে সুজাত নির্ভুল ধরতে পারলে তাকেই ঠাট্টা করছে তারা। এবার নিশ্চয়ই চিৎকার করে কেলেঙ্কারি করবে বুড়ি। একমাত্র উপায় ব্যাপারটা বলা। বললে, বুড়ি মস্করার জ্বালাটা ভুলতে পারে, সুতরাং কথাটা তাকে বলতেই হয়। তাই বললে বনোয়ারি। কাছে বসিয়ে চিৎকার করে হাত নেড়ে বুঝিয়ে বললে সব। সুজাত বলল, তা ভালো যুক্তি বটেন, তা ওই নদীর উপারে বুঝলে কি না? বনোয়ারি উঠে পড়ল। সুজাত পিসির বুঝলে কি না বুঝতে গেলে হে বেলা কাবার হয়ে যাবে। এমনিতেই করালি শয়তানের পাল্লায় পড়ে দেরি হয়ে গিয়েছে ভেবেচিন্তে হঠাৎ সে উঠে পড়ল। তারপর চিৎকার করে সুজাতকে বললে, তুমি তাহলে পুজোর পয়সা চাল আদায় করে রেখো পিসি, বুঝলে? পুজোর? কর্তার পুজোর? হ্যাঁ গো, না হলে কল্যাণ নেই। হ্যাঁ আয়, তাহলে কল্যাণ নাই সে কথা বুঝবে কে? তা শোন, আর একটা কথা বলি। কি? জমি যদি লিবি তবে পুজোতে আর একটা পাঠা জুড়ে দে, কর্তার আগে নিয়ে করবি, আখড়া পৃথিবীর সঙ্গে চটাবি। কত কি না জানি, না চেনা না শোনা রোপত্তর আছে, বুঝলি কি না? কি বলিস? কথাটা মনে নিলে সকলে। সকলে বনোয়ারির দিকে চাইলে। সুজাতও চেয়ে রয়েছে তার মুখের দিকে। বনোয়ারিরও ঘাড় নেড়ে বললে, হ্যাঁ, এই একটা কথার মতো কথা। হ্যাঁ, ভালোই বলেছ পিসি। কি বলছিস? চিৎকার করে বনোয়ারি বললে, তাই হবেন গো। সুজাতও খুশি হয়ে বললে, আচ্ছা এই দে, সে তো তোর বাপের আমলের কথা। বনোয়ারি চিৎকার করে বাধা দিয়ে বললে, 7টার ট্রেন পুল পেরিয়ে গেল, ও বেলায় শুনব। রেলের লাইনটা চলে গিয়েছে গায়ের পূর্ব দিক দিয়ে। চন্দনপুর স্টেশন ছাড়িয়ে লাইনটা কোপাই নদীর ওপর ব্রিজ বেঁধে পার হয়ে গিয়েছে। শুলির বাঁকে বাঁশবাদী নীলের বধপুকুরের পার থেকে বেশ দেখা যায় ব্রিজটা। ওই ব্রিজে যে গাড়িগুলো পার হয় তাই ধরে চলে কাহারপাড়ার জীবনের ঘড়ি। সকালে 6টায় একটা গাড়ি, তারপর 7টায় গাড়ির সিগন্যাল পড়লেই পুরুষেরা কাজে বের হয়। আজ তাদের দেরি হয়ে গিয়েছে। তারপর যেই ওই সিগন্যাল দেখে 7টার গাড়ি আসে অমনি মেয়েরা বের হয়, খাটতে যায়, ঘুটে বেচতে যায়, দুধ বেচতে যায়। সুজাত ট্রেনের দিকে চেয়ে রইল। পুলে গাড়ি চাপলে যে শব্দ হয় সেই শব্দও তাকে কান পেতে মনোযোগ সহকারে শুনতে হয়। গুরুগম্ভীর ঝুমঝুম শব্দে শিক্ষিন্দনী তার কানে প্রতিধ্বনি তোলে। সেটুকু ভারী মিষ্টি বলে মনে হয় সুজাদের। সুজাত বলে, আতে যখন গাড়ি পুল পেরোয় ঘরে চোখ বুজে শুয়ে আমারও মনে হয় কেত্তানের দলের খোল বাজছে। পুরুষেরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। বনোয়ারি বলে, দিল সকলকে পরশু আসতে পারবো না, আগাম আজ থেকে বলে রেখো, নইলে আবার মুনিবেরা বলবে আগে বলিস নাই কেনে, আমার কাজ চলবে কি করে? জঙ্গলের ঘোষবাড়ির ভাগজোদ্দারদের বনোয়ারি। বনোয়ারির বাপের আমল থেকে দুপুরুষ ধরে সম্বন্ধ। জঙ্গলের ঘোষবাড়ির তখন নিতান্তই সাধারণ গৃহস্থের অবস্থা। তখন থেকে বনোয়ারদের সঙ্গে তাদের সম্বন্ধ। বুড়ো ঘোষকর্তারা যিনি এই সেদিন মারা গিয়েছেন, তখন তার অল্প বয়স ছোকরা মানুষ। তখন তিনি সদ্য বৃত্তিহীন হয়ে বাউন্ডেলের মতো ঘুরে বেড়াতেন, আর ওই চন্দনপুরে বাবুদের নতুন শখের থিয়েটারে মেয়ে সেজে বক্তৃতা করতেন। বাড়িতে ছিল বেধবা মা আর অল্প বয়সী স্ত্রী, বেধবা বোন, কিন্তু দিন গুজরানের কোনো উপায় ছিল না। জমি না, জেরাত না, কোনো চাকরি না, ছেলে ভাবে না, ভাববার সময় নাই। তাই দিন চালানোর জন্য অনেক ভেবে বেধবা মা বনোয়ারি বাপের কাছে একটা টেকি পাতবার কাঠ চেয়ে নেয়। ওই হলো সম্বন্ধের সূত্র। বনোয়ারির বাপ সেবার কোপাইয়ের বানে একটা বেশ বড় কাঠ ধরেছিল, তারই একটা অংশ সে নিয়েছিল। বউয়ের কানের মাকড়ি বিক্রি করে ছুতোর ডেকে সেই কাঠে ভেকি পেতে ধারানোর কাজ নিয়েছিল ঘোষগিন্নি। এই কাজে তাকে মধ্যে মধ্যে সাহায্য করত
বনোয়ারির মা। এই অবস্থায় ছেলেকে বারবার রোজকেরে মন দিতে যাওয়ার জন্য অনেক মিনতি করে হতাশ হয়ে অবশেষে সে পাগলের মতো এক কাণ্ড করে বসল। একদিন অনেক রাত্রে থিয়েটারের আড্ডা থেকে ছেলে গান গাইতে গাইতে ফিরে এসে যখন ভাত চাইলে, তখন মা এক থালা ভাঙা মুঠো সত্যি সত্যি ছাই এনে নামিয়ে দিয়ে বলেছিল, খাও। ছেলে মায়ের মুখের দিকে সবিস্ময়ে চেয়ে রইল খানিকক্ষণ, তারপর উঠে বাড়ি থেকে বেরিয়ে গেল। গেল তো 5 বছরের মতো। সেই অবস্থায় বনোয়ারির বাপ মা ঘোষ সংসারী দুঃখের সঙ্গে আরও জড়িয়ে পড়ল। আগে বনোয়ারির মা, তারপর স্ত্রীর টানে বনোয়ারির বাপ। বনোয়ারির বাপ চন্দনপুরে বাবুদের বাড়ি থেকে চাল করে দেবার জন্য ধান আনত এবং ঘোষেরা চাল তৈরি করলে চন্দনপুরে চাল পৌঁছে দিয়ে আসতো। নিতান্তই একতরফা ব্যাপার, কারণ ধান থেকে চাল করার মজুরি চাল ঘোষেরাই পেত। এছাড়া যে কোনো দরকারে ঘোষ মা ঘোষ দিদি নিজেরাই যেত বনোয়ারির বাবার কাছে। কাঠ, তালপাতা, মাঠের মাঝ ভর্তি ঝুড়ি গোবর ঘোষ বাড়িতে দিয়ে আসতো। আর কি দিতে পারে বনোয়ারির মতো লোকেরা, তাই দিত তারা, এবং তাই ছিল ঘোষদের সংসারের পক্ষে প্রচুর সাহায্য। ঘোষমা দিত বর্ণন, মায়ের হাতের রান্না আমন্ত্রে। তারপর ঘোষ একদিন ফিরল রোজগার করে। সেই ঘোষদের ঘরে লক্ষ্মী এলেন। ঘোষ একটি জোত কিনলেন জাঙ্গলের ওই চৌধুরীদের কাছে। নদীর ধারের জমি, গোপথের ধার, বান এলে তো ডুবেই যায়। তার উপর গোপথের গরুর পাল নিত্য মুখে দেয়। ফসলে 10 বিঘে জমি, আর 2 বিঘে জমির ধান গরুই পেটে যেত চিরকাল। তবে রক্ষা এইটুকুই যে খাজনাটা ঠান্ডা। 10 বিঘে জমির বছর সাল খাজনা 12.5 টাকা, বাঘা পিছু 5 সিকি নিখির। ঘোষের মা বললেন, তারিণী আমার বড় ছেলে, ওই করবে জমি, ওকেই 1 ভাগে জমি দাও। বনোয়ারির বাপের নাম ছিল তারিণী। সংসারে লক্ষ্মী হলেই নাকি সব হয়। শ্রীভষ্ট কুৎসিত মানুষও শ্রীমন্ত হয়। একটা রূপও দেখা দেয় তার চেহারায়। কুমতি ঘুচে সুমতি হয়। বিষমাখা জীবের বিষ ঘুচে মধুর মতো অমৃত উথলে ওঠে। মায়ের কথায় ঘোষ তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বললে, তোমার কথাই কি না হতে পারে। তারিণী আমার দাদা, তারিণী দাদাই আমার জমি করবে, বুঝেছ তারিণী? তারিণী হেসে বলেছিল, এই দেখেন না আমারই কি ফেরে ফেলেছেন, দেখেন আমার হাল বলদ কোথা গো। আপনারা বরং হাল বলদ করেন, আমি কেশান থাকবো। হাল বলদ করো, আমি টাকা দিচ্ছি তোমাকে। ভয় কি, করমে শোধ দেবে, ঘোষ বলেছিলেন। অবাক হয়ে গিয়েছিল তারিণী। সব জাতিকে সেবা করে অমন পুরস্কার পেয়ে সে ধন্য হয়ে গিয়েছিল। বাড়িতে এসে কেঁদেছিল সেই দিন। সেই অবধি বনোয়ারির ঘরে হাল বলদ, সেই অবধি বনোয়ারিরা ঘোষদের জমি চাষ করছে। বাপ তারিণী মারা গিয়েছে, ঘোষকর্তাও নাই। ঘোষকর্তার ছেলেদের এখন জমজমাট সংসার। মেজ ছেলে ব্যবসা করে দেশ দেশান্তরে ছুটে বেড়ায়, দুহাতে টাকা রোজগার করে ব্যাংকে জমিয়ে রাখে। ঘোষেদের বাড়িতে বনোয়ারি, যে বনোয়ারি তার এখন কেমন ভয় ভয় করে। এখন আগের মতো সরাসরি বাড়ির ভেতর ঢুকতে পারে না। বড় ঘোষকে এখন আর তেমন উপদেশ দিতে পারে না। সারের টাকার জন্য সেভাবে জোর করে 10টা কথা বলতে পারে না। হিসাবের জন্য তারা দেয় বা কেমন করে দেয়। বনোয়ারি সেখানে গিয়ে বললে, বড় আর মেজ দুজনে চা খাচ্ছে, খুব মন দিয়ে সলা পরামর্শ করছে। সে প্রণাম করে বসল উবু হয়ে দাওয়ার ওপর। কিছুক্ষণ পর একটা থামের ঠেস দিয়ে ভালো করে বসল, তারপর ঢুলতে লাগলো। সারা রাত্রি ভালো ঘুম হয় নাই। সকালে মিঠে ঠান্ডা হাওয়ায় ঘুম আসছিল। দক্ষিণ দিক থেকে ভারী মেজাজি হাওয়া দিচ্ছে। সকালে সূর্যি উঠে এরই মধ্যে ভোরের শীত শীত ভাবটা কেটে গিয়েছে। পাতলা ঘুমের মধ্যে নানা এলোমেলো স্বপ্ন দেখছে সে। কালো শশী, করালি, পরম, আরও কত লোক সাহেবডাঙ্গায় জমেছে। সব সাহেবডাঙ্গায় কুঠিবাড়ির জঙ্গল থেকে বেরিয়েছে এক মহিষের বাচ্চার মতো বড় কালো বুনো পাতাল শুয়োর। ঘষে ঘাত করে তীরের মতো ছুটে আসছে। দিলে ফেরে করালিকে। পরম পালাচ্ছে।
বনোয়ারিকে জড়িয়ে ধরছে কালো শশী। বনোয়ারিকে কালো শশীকে ঝাপটা দিয়ে ফেলে পালাতে পারে? খটখট করে শব্দ করে পেছনে দেখল কে। বনোয়ারি বুঝতে পারল তিনি কে। কর্তা আসছেন। আর ভয় নাই। ভয়ের মধ্যে আশ্বাস পেয়ে বুনো শুয়োরটাকে ধমক দিয়ে সে বিক্রম ভরে হাঁক মেরে উঠল। সঙ্গে সঙ্গে ঘুমের আমেজ ছুটে গেল। সে প্রথমটা ফ্যালফ্যাল করে চারিদিকে দেখে তাল সামলে নিয়ে বসল। ঘোষ ভাইরা হাসছেন। কি রে বনোয়ারি, চেঁচিয়ে উঠলি কেন? অপ্রস্তুত হয়ে হেসে বনোয়ারি বললে, হ্যাঁ আগে ও একটা হয়ে গেল আর কি। একটু হয়ে গেল আর কি? কি হয়ে গেল? চুপ করে রইল বনোয়ারি। লজ্জা লাগে বই কি, স্বপ্ন দেখে অমনি চিৎকার করেছে এ কথা বলতে। কি রে, স্বপ্ন দেখছিলি বুঝি? হ্যাঁ আগে হ্যাঁ। হা হা করে হেসে উঠল মেজোজনা। প্রশ্ন করলে, কি স্বপ্ন রে? আগে স্বপ্ন দেখছিলাম দাতাল সরে তাড়া করেছে। আবার দুজনেই হো হো করে হেসে উঠল। বনোয়ারিও হাসতে লাগলো, সঙ্গে সঙ্গে মাথা চুলকাতে লাগলো। বললে, দোতাল বেটারা ভারী পাজি গো, আপনারা জানেন না। তারপর তাদের হাসি থামলে সুযোগ পেয়ে বললে, আমার হিসেবটা আগে একবার মিটিয়ে দেন। আবার নতুন চাষকর্ম এসে গেল। হিসেব? তা হবে, কাল আসিস, না হয় পরশু। কাল পরশু আসতে পারবো আগে? কেন, কাল পরশু কি করব? আগে পাড়াতে চাঁদা তুলে কর্তার পুজো দেবো। কর্তার পুজো? অসময়ে? কি ব্যাপার? বনোয়ারি সবিস্তারে বলতে চেষ্টা করে ব্যাপারটা। ইচ্ছে কিছু চাঁদাও আদায় করবে মেজ ঘোষের কাছ থেকে। কিন্তু মেজ ঘোষই খানিকটা শুনেই বললেন, তোদের সেই অন্ধ, জাগো না কিংবা রাত্রি বা দিন, সে একই কালই চলছে তোদের। কর্তা বাবা শীষ দিচ্ছে যত সব। দমে গেল বনোয়ারি, কিন্তু সামলে নিয়ে সে আবার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বলা হলো না। দুই কানের পাশে হাত দিয়ে উৎকণ্ঠা হয়ে উঠে বসল। হঠাৎ দূরে একটা কোলাহল উঠেছে। মনে হলো আগুন আগুন আগুন। ছুটে বেরিয়ে গেল বনোয়ারি। কোথায় আগুন? কোলাহলের দিকে লক্ষ্য করে সে ছুটে এলো গ্রামের বাইরে। হ্যাঁ হ্যাঁ, বাঁশবাতির ওই দক্ষিণ মাথা থেকেই তো প্রচুর ধোঁয়া উঠেছে। আকাশে বাঁশের মাথাগুলো ঢেকে গিয়েছে কুণ্ডুলি পাকানো রাশি রাশি ধোঁয়ার মেঘে। আষাঢ়ে মেঘের মতো জমাটে ধোঁয়ার মেঘ। বনোয়ারির বুকটা তোলপাড় করে উঠল। কর্তার ক্রোধ! না, কাহারদের ভাগ্য ভালো, ক্রোধের মধ্যে কর্তা কিঞ্চিত দয়া করেছেন। গ্রামে আগুন নয়, আগুন লেগেছে বাঁশবেড়ের বাঁশবনের তলায়। মাঘে পাতা ঝরেছে। বাঁশের নিবিড় বাঁশবনের অজস্র পাতা স্তূপাকৃত হয়ে জমে আছে তলায়। সেই ঝরা শুকনো পাতায় আগুন লেগেছে। কি করে লাগলো কি জানি। বেলা প্রখর উঠেছে, পাতাগুলোর ওপরে রাত্রির শিশির শুকিয়ে গিয়েছে। আগুন খোরাক পেয়েছে ভালো। সবুজ দেওয়ালের মতো সে বাঁশবন ধোঁয়ায় প্রায় ঢেকে গিয়েছে। বাঁশপাতির ধারে লোকজন স্তিমিত স্তম্ভিত বিস্ময়ে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতে কারো সাহস নাই। নিমতলে পানু, প্রহ্লাদ জঙ্গল থেকে বনোয়ারির আগেই ফিরে এসেছে। তারা ঢুকেছিল, কিন্তু পালিয়ে এসেছে ভয়ে, এবং যন্ত্রণায় ভয়ে সেই শীষ উঠছে। যন্ত্রণা ধোঁয়ার। কর্তার রোষ শেষে আগুন হয়ে জ্বলে উঠেছে গায়ের ধারে। সাবধান করে দিচ্ছেন। বনোয়ারি থমকে দাঁড়িয়ে হাঁপাতে পাতে বললে, কর্তার ক্রোধ, কর্তার ক্রোধ। প্রহ্লাদ বলে, না, করালি আগুন লাগিয়েছে। বাঁশের পাতায় কেরাচিনি তেল ঢেলে আগুন লাগিয়েছে। সে রয়েছে ধোঁয়ার মধ্যে। মুহূর্তে খেপে গেল বনোয়ারি, নেমে গেল ধোঁয়ায় ভরা ভাসবনের মধ্যে। হ্যাঁ, শীর্ষও উঠছে, কর্তাও খেপেছে। এগিয়ে গেল বনোয়ারি শব্দ লক্ষ্য করে। যেখানে শব্দটা উঠেছে তারই সামনে দাঁড়িয়ে আছে করালি। বুক চিতিয়ে নিমতলে একদৃষ্টে ওপরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে জল পড়ছে, মুছছে আর ওপরের দিকে চেয়ে দেখছে। নিচে আগুন নাচছে শুকনো পাতার স্তূপে। উত্তাপে বাঁশ বের যেন অগ্নিঝড় হয়ে উঠেছে। আজ লাগছে গায়ে। করালির সেও গ্রাহ্য নাই। বনোয়ারি এগিয়ে গেল ভয়ঙ্কর মূর্তিতে। হে কর্তা, মাপ করো তুমি।
আমি হতভাগাকে ফেলে দিচ্ছি ওই আগুনে, তুমি নিজের মহিমায় আগুন নিভিয়ে দাও। বাঁচাও তুমি বাঁশবাদীকে, বাঁচাও হাঁসুলির বাঘকে, বাঁচাও। সেই ভয়ঙ্কর কণ্ঠে ডাকলে করালি। করালি! করালি তার দিকে চকিতের মতো চেয়ে আবার দৃষ্টি ফিরিয়ে বনোয়ারিকেই ইশারা করে ডাকলে, এসো এসো। এতটুকু সে নড়ল না। বনোয়ারির ক্রোধ আরও বেড়ে গেল। সে অগ্রসর হলো, মনে মনে বলল, যাই যাই, দাঁড়া। দূরে পেছন থেকে ভেসে আসছে আর একটা আওয়াজ, মামা মামা। পাখির গলা, আর তো উৎকণ্ঠা যেন ফেটে পড়ছে কণ্ঠস্বরে। কিন্তু বনোয়ারির আজ নিষ্ঠুর হয়ে উঠেছে। কাহার পাড়ার বিচারকর্তা সে, ব্রহ্মার পুত্র, দক্ষের মতো সর্বময় কর্তা, দণ্ডদাতা। বনোয়ারি দুর্দান্ত ক্রোধে করালির উপর ঝাঁপিয়ে পড়ল। কোষকেন্দ্রেদের বাড়ির ছেলে, বিধাতার মোটা হাতের পাথর কেটে গড়া বনোয়ারি। করালি কিন্তু নড়ল না, এবং সবচেয়ে আশ্চর্যের কথা, বনোয়ারির হাত থেকেও মোচড় দিয়ে ছাড়িয়ে নিল একটা হাত। সেই হাতে কি দুর্দান্ত বিক্রমে আক্রমণ করল বনোয়ারিকে। আশ্চর্য, বনোয়ারি অনুভব করছে করালির শক্তি যেন তার চেয়েও বেশি। না, বনোয়ারির পায়ের তলায় বাঁশের পাতাগুলো পিছলে সরে যাচ্ছে। সেই অসুবিধের জন্যই করালি তাকে বাগে পেয়েছে। হঠাৎ চিৎকার করে উঠল, ছাড়ো ছাড়ো, পড়ছে, ছাড়ো। উৎসাহের প্রবাল্যে তার শক্তি যেন শতগুণ বেড়ে গেল। সে অনায়াসে বনোয়ারিকে নিচে ফেলে দিয়ে তাকে ছেড়ে উঠে দাঁড়ালো। নাচতে লাগলো সে, ওই ওই শালা পুড়ছে। বনোয়ারি উঠে বসল। সঙ্গে সঙ্গে করালি এসে তার হাত ধরে টেনে আঁকি দিয়ে বলল, ওই দেখো, তোমার কর্তা পুড়ছে বসের ডাগা থেকে। বাঁশের ছাড়ের মাথা থেকে আগুনের উত্তাপে ধোঁয়ায় ক্লিষ্ট অবসীর্ণ হয়ে এলিয়ে নিচে পড়ছে একটা প্রচণ্ড সাপ। পাহাড়ি চিতির মতো মোটা, তেমনি বিচিত্র তার বর্ণ, কিন্তু লম্বা খুব বেশি নয়। পাহাড়ি চিতির সঙ্গে ওইখানেই সেটির পার্থক্য। বিস্ফারিত দৃষ্টিতে সেই দিকে চেয়ে বনোয়ারি বললে, প্রকাণ্ড চন্দ্রবৌড়া। হ্যাঁ, ওদের গর্জন খুব বটে। ওটা বড় দেখছ না, তাতেই শীষের শব্দ হয়। শালা! আগুনের মধ্যে পড়ে সাপটা ছটপট করছে, মরছে। করালি তার ওপর দমাদ্দম ঢেলা ছুঁড়ে মারছে। অব্যর্থ তার লক্ষ্য। মামা মামা! এদিক থেকে পাখি ডাকছে। ধোঁয়ার মধ্যে বুঝতে পারছে না সে এরা কোন দিকে রয়েছে। উৎকণ্ঠিত আগ্রহে সে ডাকছে। ডাকটা ঘুরে ফিরে বেড়াচ্ছে। পাখি ওদের খুঁজে ফিরছে। চিৎকার করে সাড়া দিয়ে বললে করালি, এই দিকে আয় আয়। ডাক সব পাড়ার লোককে, ডেকে যা, তোদের কর্তা পুড়ছে, ডেকে যা। ডাক সব লোককে, ডাক। এদিকে সাপটার পেটটার একটা মোটা অংশ ফেটে গেল আগুনের আঁচে। বেরিয়ে পড়ল একটা। এটা কি? এগিয়ে গেল করোয়ালি। বনোয়ারিও গেল। একে দেখতে লাগলো ওটাকে। ও একটা বুনো শুয়োরের বাচ্চা। ওটাই কাল রাত্রে সে তীক্ষ্ণ চিৎকার করছিল। পাখি ছুটে এসে করালির হাত ধরলে। সে হাঁপাচ্ছে। করালি বললে, ওই দেখ। সাপটা দেখে পাখি অবাক হয়ে গেল। দেখতে দেখতে ভেঙে গেল গোটা কাহার পাড়ার লোক। বিস্ময় কৌতূহলে অবাক হয়ে রইল কিছুক্ষণ। তারপর কড়কড় করে বাঁশবাতি মুখরিত হয়ে উঠল। করালি হাসতে হাসতে বলেই উঠল, মুরুব্বি, কর্তার পুজোটা সব আমাকে দিয়ে গো। সে হাহা করে হাসতে লাগলো। পাখি ধমক দিয়ে বললে, চুপ করো। করালি তবু হাসতে লাগলো। সে যেন এক অপার কৌতুক। পাখি করালির পিঠে একটা কিল মেরে বললে, ডাকাবুকো, ডার পারো, লঘু গরু জ্ঞান নাই তোমার। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাকের উপকথা উপন্যাসের দ্বিতীয় পর্বটি। উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন উপন্যাসের পরবর্তী পর্বগুলি শুনতে। আজ এখানেই শেষ করছি। আবারও আপনাদের কাছে হাজির হব উপন্যাসের পরবর্তী পর্বগুলি নিয়ে।
ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।